হযরত জিয়াউর রহমান তার বলার মতো আমাদের সভাপতি আফজাল ভাই সহ আমার পাবেল ভাই আছেন, আমার ম্যাডাম আছেন তাজমিরি আপা, মাহাদি আছেন, ডক্টর মাহাদি আমিন, এবং আপনারা যারা শুনছেন সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। একজন মানুষের নেতৃত্ব, সততা, সাহস এবং তার প্রশাসনিক দক্ষতা তাকে কিন্তু খ্যাতি শিখরে নিয়ে যায়। একটু আগে মাহাদি বলেছিলেন যে সংস্কার ৭৫ পরবর্তী সংস্কারের কথা মাহাদি দেখিয়েছেন। আমি বলি একটু পেছনে যাই। সংস্কারের প্রথম প্রস্তাবটা হয়েছিল তখন যখন রাষ্ট্রযন্ত্রের প্রসব বেদনার শব্দ আমরা শুনেছিলাম ১৯৭১ সালের ২৬শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আপনি সংস্কার কার করবেন? আপনার যদি রাষ্ট্রই না থাকে, সেই রাষ্ট্রের প্রথম সত্তা যেটা যে স্বাধীন, তারপরে সার্বভৌম। স্বাধীনতা আইনে দিয়েছিলেন, সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন ৭৫ পরবর্তী। তাহলে একজন নেতার যে পরিমাণ যোগ্যতা থাকা উচিত, লিডার এবং লিডারশিপ কোয়ালিটি দুটো ভিন্ন জিনিস। আমাকে কালকে যদি একটা কিছু প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়, কলমের খোঁজায় আমি লিডার হলাম, কিন্তু লিডারশিপ কোয়ালিটি যদি আমার না থাকে, ওই চেয়ারে বসে আমি লিডারের মতো কাজ করতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ছিলেন সেরকম একজন মানুষ যার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা ছিল, যেটা আমাদের সকলের মনে রাখা উচিত। আপনি সম্মেলন করবেন, রাতের বেলা বিরিয়ানি রান্না করে আর সকালবেলা খাওয়ায় দিবেন, বিরিয়ানি খাইয়া ভোট দিয়ে আপনার নেতা বানায় দিবেন, আপনার সেই নেতা তো নেতৃত্ব আপনাকে দিতে পারবেন। নেতৃত্ব দেওয়ার ইনহেরেন্ট একটা ক্ষমতা সবার মধ্যে থাকা উচিত, না হলে সেটা অ্যাচিভ করেন। সেই শিক্ষাটা দিয়ে গেছে আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তিনি যখন বলেছিলেন I will make politics difficult, বাকিটাকে বিভ্রান্তমূলক ভাবে বলে যে উনি রাজনীতির টাকা পয়সার মধ্যে নিয়ে গেছেন। ওই বাকিটাতে ছিল I will make politics difficult for the politicians, যে ঢাকা শহরে ড্রয়িং রুমে এসির মধ্যে বসে পলিটিক্স করবেন হবে না, গ্রামে যাবেন, মানুষের কাছে যাবেন। পলিটিশিয়ানদের পলিটিক্স করাটা উনি ডিফিকাল্ট করে দিয়েছিলেন, সহজ করার জন্য সমগ্র দেশের মানুষের সুবিধার্থে। এটা আমাদের স্মরণ রাখা উচিত। আপনার যে পোশাক রপ্তানির কথা বলা হয়েছে, উনি পায়োনিয়ার। আমি আমার শ্বশুর একসময় বিমানের এমডি ছিলেন, একটা ওদের মুখ থেকে শুনেছিলাম। সে সময় বিমানে ভাড়া অনেক বেশি ছিল। আপনার বাংলাদেশের যে আন্তঃ গার্মেন্টস অ্যাসোসিয়েশন যারা, তাদের সভাপতি তিনি ওনাকে বললেন, আমার শ্বশুরকে, যে মান্নান, আমার বন্ধু মান্নান, আমাদের কিছু কাপড় আমরা কানাডায় পাঠাবো, আমাদেরকে কমিশনে পাঠানোর ব্যবস্থা। উনি বললেন যে আমি 25% বিমানের হিসেবে 25% দিতে। তো তারা সেটাতে রাজি হলেন না। একদিন প্রেসিডেন্ট সাহেব আমার শ্বশুরকে ডেকে পাঠালেন, জেনারেল শিশু বললেন তোমাকে প্রেসিডেন্ট সাহেব ডেকেছে। যাওয়ার পর তখন বললো যে এগুলো পাঠানোর ব্যবস্থা করো। উনি বললেন স্যার আমি তো এই পর্যন্ত দিতে পারি, আপনি পারলে হয়তো 50 পারবেন। উনি বললো যে না, বিনা পয়সায় এখন দিন $1,00,000 উপরে তখন আপনার ভাড়া পরিশোধ করতে হবে বিমানে, বাংলাদেশি মানুষ। তিনি বললেন যে বিনা পয়সায় পাঠান। কারণ আমার শ্বশুর বললেন যে আপনার নামে আর আমার নামে দুর্নীতি মামলা হবে। উনি পরদিন গেজেট নোটিফিকেশন করলেন যে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে রাষ্ট্রপতি এই কাজ করতে পারে, এবং তিনি সেটা করলেন। সেই থেকে এই বাংলাদেশের পোশাক রপ্তানি দ্বার উন্মোচন হয়েছে। এটার জন্য দেখেন কতটুকু রিস্ক নিতে পারেন দেশের জন্য, যে আমি দুর্নীতির মামলা খাই তাতে কিছু যাবে আসবে না। এটাই হচ্ছে যে নেতৃত্ব, এটাই হচ্ছে যে সময়ের সঠিক সিদ্ধান্ত। আমরা তো অনেকগুলা কথা শুনেছি। দেখেন এই পুরো ম্যান পাওয়ার 1976 সালে হয়েছে, ম্যান পাওয়ার মিনিস্ট্রি 1976 সালে হয়েছে। কারণ স্বাধীন বাংলাদেশে যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্ট থেকে উত্তরণ, বেকারত্ব দূর করা যাবে না। ঠিক আছে, এই সমস্ত কাজ শ্রম রপ্তানি মধ্যপ্রাচ্য, সেটাও জিয়াউর রহমান সাহেব করেছেন। বাকিটা থাকলো কি আপনার
যে পরিবেশ বাঁচানোর জন্য যে ক্লাইমেট কন্ট্রোল 1977 সালে জিয়াউর রহমান সাহেব করেছেন, তিনি উপলব্ধি করেছেন। এই যে আজকে গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা বলি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 1995 সালে পরিবেশ আইন করেছেন, এবং পরিবেশ আইন করে কিন্তু উনি শেষ করেননি। পরিবেশে যারা বাধা বিঘ্ন সৃষ্টি করে, বিপর্যয় করে পরিবেশকে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য পরিবেশ আদালত আইন 1995 সাল করেছে বেগম খালেদা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বেগম খালেদা তার হাত ধরে যারা তারেক রহমান সাহেব সেই সংস্কার যে শুরু হয়েছে সেটা আজকেও অব্যাহত রেখেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলছি, আমি ছেড়ে দিচ্ছি ভাই। আমার অ্যাকচুয়ালি মানে আমাদের বলার কিছু নেই। নেতৃত্ব এবং সাহসটা কি জিনিস সেটাও আমি ফার্স্ট এক্সপেরিয়েন্স থেকে বলছি। আমার একজন আত্মীয়, তিনি আপনার সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ছিলেন, আমার ওয়াইফের খালু। চিটাগং ভাটিয়ারিতে ক্যান্টনমেন্টে বিদ্রোহ হয়েছে, সোলজাররা অফিসারদেরকে অ্যারেস্ট করেছে। আন্দোলন, তাদের দাবি দেওয়া, সেই আন্দোলন দমানো যাচ্ছে না। এক পর্যায়ে তারা বললেন যে আমরা সেনাবাহিনী প্রধানকে জিয়াউর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব আসলেন সোলজারদের ওখানে আপনার ভাটিয়ারিতে নামলেন, ভাটিয়ারিতে। সেখানে যখন তিনি নামলেন তখন সৈনিকদের যে নেতা স্লোগান দেওয়া আরম্ভ করলো, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগত। শুধু জিয়াউর রহমান সাহেব এটুকু বলেছিলেন, শাট আপ, I am not your প্রধান অতিথি, I am the army chief of this country. Go back to barrack. Officers disperse. একজন মানুষ আপনারা কথা বলার সাহস পায় না। এটাই হলো নেতৃত্বের সাহসিকতা, বোল্ডনেস, কারেজ। এটাই হলো গাছ। আমরা সেরকম গাছ আমাদের দেশে পাবো কিনা জানি না, তবে আমি প্রত্যাশা করি আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের ম্যাডামও যেটা করেছেন, মাথা নত করেন। তারেক রহমান সাহেব কারো কাছে মাথা নত করেন না। যদি মাথা নত করতে হয় বাংলাদেশের জনগণের কাছে আমরা মাথা নত করব, আমাদের নেতাও নেতা মাথা নত করবে। আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। আজও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ভাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা আমাদের অনুষ্ঠানে আলোচিত হয়েছেন, আমাদের অনেক সিনিয়র কিছু নেতৃবৃন্দ আছেন, নাম আসলে না বললেই নয়, তাদেরকে আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারলে আমাদের ভালো লাগতো। আমি তাদেরকে আমাদের সাবেক ছাত্রনেতা, সাবেক জাতীয় সংসদ সদস্য মুর্তজা চৌধুরী দুলা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, ধন্যবাদ। আমাদের সাবেক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি লক্ষ্মীপুরের কৃতি সন্তান আমাদের প্রিয় মঞ্জুরি এলাহি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মঞ্জুরি এলাহি ভাইকে আমরা স্বাগত জানাই। আমাদের বরিশালের কৃতি সন্তান আমাদের 14 নজরুল ইসলাম রাজন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, যাকে আমরা ইতিমধ্যে আপনাদের মাঝে পরিচয় করে দিয়েছি, আলুরা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক, বিএনপি পরিবারের আস্থাভাজন নেতৃত্ব, বর্তমানে আমাদের বিএনপি মিডিয়া সেলের প্রধান আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। ডক্টর মওদুদ আলমগীর পাভেলকে বক্তব্য রাখবেন। সাম্প্রতিককালের একটি আবিষ্কারকে আমি শুধুমাত্র আপনাদের সামনে তাকে আমি চিহ্নিত করবো আপনাদের সামনে। আপনারা জানেন যে কিছুদিন আগে উনি একটা নিবন্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে একটি নতুন তথ্য আমাদেরকে জানিয়েছেন। আমরা জানি যে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি বা বার্ডের প্রতিষ্ঠাতা আক্তার খান সাহেব এবং
ডক্টর ইউনূস যখন ডক্টর ইউনূস হননি এই 70 দশকের শেষের দিকে তাকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উত্তরাঞ্চলে গেছিলেন সেখানকার দারিদ্র পীড়িত কৃষকদেরকে উজ্জীবিত করবার জন্য যে একটা শূন্য থেকেও সম্ভাবনার সৃষ্টি করা যায় সেটির উদাহরণ সৃষ্টি করেছেন যে দুজন মানুষ তাদেরকে পরিচয় করেছেন। সুতরাং সভাপতি হিসেবে তার চেয়ে যোগ্য মানুষ এখানে অন্য কাউকে আমি ভাববো না। অনুষ্ঠানে প্রধান আতিথ্যের জায়গাতে যিনি আছেন অধ্যাপক রেজিডেন্ট জাহিদ হোসেন, তাকে আপনারা জানেন যে তার পরিচয়ের সাথে একটি জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত পরিচয়। এই কথাটি কিন্তু খুবই ছোট। আমি মনে করি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে ব্যক্তিগত আস্থার জায়গায় থাকা যে মানুষটি তার নাম হচ্ছেন রেজিডেন্ট জাহিদ হোসেন। যত ঝঞ্ঝা, যত বিরূপ পরিস্থিতি, যত আক্রমণ, যত নির্যাতন, যাই কিছু হোক না কেন, বিপদের সেই মুহূর্তে যে হাস্যোজ্জ্বল এবং রিজু একটা মানুষকে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে দেখেছেন, তার নাম অধ্যাপক রেজিডেন্ট জাহিদ হোসেন। এখানে অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকে এত বেশি বিদগ্ধ যান যে তাদের পরিচয়ের সূত্র ধরে যদি আমি কোনো কথাগুলো যদি এখানে শুরু করি সেটি কথামালাই পরিণত হবে, শেষ হবে। আজকে এই কামাল উদ্দিন রুমি সাহেব যে প্রবন্ধটি আপনাদের সামনে আমাদের সবার সামনে উপস্থাপন করেছেন, তার ভেতর থেকে তিনি একটি অসাধারণ জিনিস আমাদের সামনে এনেছেন। সেটি হচ্ছে একটি ছোট্ট একটা ক্যানভাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তিনি চিত্রিত করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। এই অস্বাভাবিকতা শুধুমাত্র দুর্লভ নয়, বরং বলবো যে এটি করবার মধ্য দিয়ে তিনি তার যে দক্ষতার একটা অবিনশ্বর একটা পটভূমি এখানে রচনা করেছেন। এই হলে যে কয়েকজন গুটি কয়েক মানুষ আমরা উপস্থিত আছি, আমি আশা করব এর ব্যাপ্তি, এর অনুরণ, এর প্রতিধ্বনি এই হলের বাইরে পুরো বাংলাদেশ কেন বিশ্বময় ছড়িয়ে গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনের যে অদেখা, অচেনা, অপ্রদর্শিত অংশ ছিল সেটি মানুষের সামনে উজ্জ্বলভাবে প্রতিপাদন হবে। তার এই সুস্পষ্ট বর্ণনার জন্য তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। এত বেশি কথা এবং এত বেশি তথ্য তিনি দিয়েছেন যে আমার মনে হয় যে সেখানে এটি যদি পুনরাবৃত্তি করতে চাই তাহলে আপনারা আমাকে এখানে খুব বেশিক্ষণ পছন্দ করবেন। আমি শুধুমাত্র রাষ্ট্রপতি জিয়া রহমানের দুটি অংশের কথা বলে আমার কথা শেষ করে দেবো। একটা হচ্ছে যে দরিদ্রতা একটা মানুষকে কত বেশি মহিমান্বিত করতে পারে এবং একই সাথে সাথে ঔদার্য একটা মানুষকে কত বেশি বিকশিত করতে পারে, এই দুটো বিষয়ে কথা বলে আমি এখান থেকে বিদায় নেব। আপনারা দেখবেন খেয়াল করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবনের শুধুমাত্র তার চর্চা করেছেন সেটি শুধু নয়। আপনারা যদি খেয়াল করে দেখবেন যে 1971 সালের 25শে মার্চের সে কালো রাত্রিতে তিনি যখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন, উনি রিভলভ করে তিনি তার প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর তাদের সাথে নেই। সেটার মধ্য দিয়ে সবচেয়ে আগে যে জিনিসটিকে প্রতিষ্ঠিত করেছিলেন উনি, সেটির নাম হচ্ছে পরিবার তার কাছে গৌণ, দেশ এবং মানুষ তার কাছে সবচেয়ে বড়। এটি প্রকৃত একটা মানুষ যিনি তার ঔদার্য এবং সত্যিকার অর্থে পরিবারের জন্য তার দারিদ্রতার অবস্থান থেকে এইভাবে চিহ্ন। আপনারা অনেকেই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের পরিচয়ের পারিবারিক পরিচয়ের একটি বর্ণনা এখানে উপস্থাপিত হয়েছে এই বক্তব্যের ভেতর দিয়ে, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের বড় ভাই রেজাউর রহমান তিনি একজন নৌ প্রকৌশলী ছিলেন, নৌবাহিনীর একজন কর্মকর্তা। আপনারা অনেকেই জানেন না তার আরেক ভাই মিজানুর রহমান, যার নাম এখানে ববি বলা হয়েছে, আসলে তার নাম দেবী, তিনি একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা ছিলেন। আপনারা অনেকেই জানেন না জনাব খলিলুর রহমান তার এক ভাই তিনি একজন প্রকৌশলী। আপনারা অনেকেই জানেন না তার সবচেয়ে ছোট ভাই আহমেদ কামাল তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই মানুষগুলো আপনাদের চোখের সামনে বিভিন্ন সময় থেকে সমাজে ঘুরে বেরিয়েছে, তাদের অবস্থানটি ছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই যে দরিদ্রতার যে চিহ্ন, যে উদাহরণ, অর্থাৎ সামাজিকভাবে তিনি দরিদ্রই থাকতে চেয়েছেন। দরিদ্র থাকতে চেয়েছেন বলে তিনি যখন তার পুরনো প্যান্ট এবং শার্ট যখন তারেক কিংবা আরাফাতের গায়ে অর্ডার করে পরিয়ে দেন, তার মধ্যে কোনো রকম কোনো দরিদ্রতা প্রকাশ পায় না, এবং দারিদ্র অনেক বেশি মহিমা। তিনি যখন জনাব তারেক রহমানকে বলতে পারেন, যখন তারেক রহমান সাহেব তখন তাকে যখন তার সেটাকে জিজ্ঞেস করে
যে রাজা বীরেন্দ্র ছেলে যদি বাংলাদেশের সফরে আসতে পারে, তাহলে তোমরা যখন কীর্তি সফরে যখন নেপাল যাবে তখন আমি কেন যেতে পারবো না? তখন সেই দরিদ্র রাষ্ট্রপতি অতি গর্বের সাথে বলেন, তুমি কোনো রাজার ছেলে নও। সেখানে এই দরিদ্রতা কত বেশি মহিমান্বিত হয়, কত বেশি ঔদার্যময় হয়, এটি বোধহয় আমার বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই দরিদ্রতা তাকে এত বেশি বহন করেছে, এত বেশি গর্বিত করেছে। আমরা যদি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখবো যে আমাদের দেশে রকে বয়ে যাওয়া যে সমস্ত ছেলেরা, এই তরুণ যুবক যখন অলস সময় কাটাতো, সেই দরিদ্রতাকে তিনি নিজের মধ্যে আত্মস্থ করেছেন এবং তাদেরকে তিনি নিজের কাছে সেই তপ্ত মরুভূমিতে পাঠিয়েছেন শুধুমাত্র বাংলাদেশের জন্য, শুধু রেমিটেন্স এবং বাংলাদেশের যে অর্থনৈতিক রক্ত প্রবাহে রক্ত সঞ্চার করবার জন্য। তিনি বাংলাদেশের সেই দরিদ্র মহিলা যারা রয়েছেন, যারা গৃহকোণে অবহেলিত ছিল, তাদেরকে তিনি শিক্ষিত করবার রাস্তায় যেমন এনেছেন, একই সাথে গার্মেন্ট কর্মী হিসেবে তাদেরকে তিনি মর্যাদার যে জায়গাটি দিয়েছেন, তার মধ্যে দিয়ে তিনি নিজে যে দরিদ্র এবং দরিদ্রতাকে তিনি যে পছন্দ করেন সেটিকে তিনি বিকশিত করেছেন। তিনি ক্যাবিনেট মিটিংয়ে সবাইকে আপ্যায়ন করতেন চা এবং একটি ক্রোধ সৃষ্টি দিয়ে। সেখানে তার আপ্যায়ন হয়েছিল দারিদ্রতা। এই দারিদ্রতাই তাকে করেছে মহান এবং মর্যাদাশীল এবং করেছে বলে একজন দরিদ্র রাষ্ট্রপতি যখন মধ্যপ্রাচ্যে সফরে যান, যখন সৌদি আরবে যান, তখন তার উপহারের সামগ্রীর মধ্যে থাকে সামান্য নিম গাছ। এই ছোট্ট নিম গাছ যখন কুশর আরাফার সেই ধূসর মরুভূমিকে যখন শ্যামল করে, সবুজ করে, লক্ষ লক্ষ হাজিদের জন্য যখন সেই বিশ্বের দাবদাহের মধ্যে যখন শীতের সুবাসার বাতাস ছেড়ে দেয়, পরম শ্রদ্ধায় তারা যখন এই বৃক্ষের দিকে তাকিয়ে বলেন এগুলো জিয়াশ্রী, তখন তার দরিদ্রতা বিকশিত হয়, মহিমান্বিত হয়। এটি জিয়া। আপনারা যদি তার দারিদ্রতাকে আরো বেশি দূরবর্তী দৃষ্টি দিয়ে দেখবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অতি দিন পোশাক পরিচ্ছদ দিয়ে তিনি যখন জিমি কার্টার কিংবা চোবেল রায়ের মতন সেই বিখ্যাত মাপের আন্তর্জাতিক নেতৃত্বের সামনে যখন গর্বিতভাবে সেই ছোট্ট মানুষটি ঋজুতা নিয়ে যখন দাঁড়িয়ে যান, তখন প্রকৃতপক্ষে দরিদ্রতায় বিজয়ী। আমি আমার কথাকে বেশি বাড়াতে চাই না, আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমরা জানি যে রাজারা নিজেরা নিজেদেরকে অভিষিক্ত করেন বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন পথে। তারা কেউ কেউ বিরাট বড় বড় খেতাব ধারণ করেন, অনেক দামি মুকুট পরিধান করেন, সিংহাসনে আরোহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন অখ্যাত মেজর হিসেবে যখন তাকে কেউ স্বাধীনতা ঘোষণার দায়িত্ব দেননি, তখন সেই কালুরঘাট থেকে তিনি তার নিষ্কল্প কণ্ঠে ঘোষণা করেন, আই মেজর জিয়া ইন্ডিপেন্ডেন্স। এই দরিদ্র মানুষটি পুরো বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষদেরকে জাগিয়ে রেখেছেন, তাদেরকে স্বাধীনতার সুসংবাদ দিয়েছেন, তাদেরকে আগামীর বাংলাদেশ দেখিয়েছেন। এই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তিনি যখন এই দেশের বিভিন্ন জায়গায় যখন তিনি তার সফরে যেতেন, সার্কিট হাউসের সামান্য ডাল ভাত আর ছোট মাছ ছিল তার প্রাত্যহিক খাবারের দৃশ্য। এখানে অন্য কোনো কিছুকে তিনি সেই জায়গায় সংযুক্ত হতে দেননি কখনো। এটি সেই দারিদ্রতার বিকাশ, এটি সেই দারিদ্রতার উন্মেষ। তিনি সেই দরিদ্র গৃহকোণে থাকা সেই বৃদ্ধ মানুষটি, যার কোনো অক্ষর জ্ঞান ছিল না, তিনি সেই মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রমের সাথে তাকে অক্ষর জ্ঞান করা, এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পূর্ব শর্ত হিসেবে বাধ্যবাধকতায় পরিণত করেছেন। তিনি বাংলাদেশের সেই দরিদ্র মানুষগুলোর গৃহকোণে ছোট্ট জায়গায় থেকে কিচেন গার্ডেন করে সেখান থেকে যে মুরগি, হাঁস প্রতিপালনের মধ্যে দিয়ে এই ছোট্ট একটি ঘটনাকে কত বৃহৎ আকার দিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন, সেটির জন্য তার দারিদ্রতা মহিমান্বিত হয়, ছোট হয় না কখনো। যে বাংলাদেশ কখনো বড় ধরনের কথা জানতো না, সেই দরিদ্র বাংলাদেশকে তিনি সেই তলাবিহীন বাংলাদেশকে, দুর্ভিক্ষের বাংলাদেশকে, বাসন্তীর বাংলাদেশকে রপ্তানি পণ্যের বাংলাদেশে পরিণত করেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছেন। আমরা জানি যে কোনো একটা মানুষের আগমন যখন নিভৃতে হয়, চলে যাওয়ার সময় তিনি কতটা গৌরবান্বিত সেটি প্রমাণিত হয় তার সেই পূজায়ের মধ্য দিয়ে। এক অজানা, ৭১-এর এক অজানা, অপ্রদর্শিত এবং অজানা মেজর যখন সেই ২৫শে মার্চের কালো রাত্রিতে নিজেকে বাংলাদেশের মানুষের সামনে পরিচিত করেছিলেন গরিবের বন্ধু হিসেবে, দরিদ্রের বন্ধু হিসেবে, সেই মানুষটি যখন চলে গেছেন, চলে যাওয়ার সময় যখন পুরো বাংলাদেশ কেঁদেছে, মানিক মিয়া অ্যাভিনিউ যখন অশ্রুসিক্ত হয়েছে, পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী যখন অশ্রুসিক্ত হয়েছে, তখন আমরা বুঝি ওই দারিদ্রতা শুধুমাত্র সেই দারিদ্রতা হয়েছে গৌরবযুক্ত এবং আমাদের
জানেন যে নজরুল দারিদ্র ত্রিবিধ মহান মানব সংকট সভা দিয়ে দুরন্ত উলঙ্গ দৃষ্টি বাণী করে জিয়াউর রহমান জীবনের প্রতিটি মুহূর্তে দারিদ্রতাকে মহিমান্বিত করেছেন। আসলে আমরা সবাই সেই পথ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই আশীর্বাদকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফার আলোকে আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য যে বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে, তাকে সেই দরিদ্র জিয়াউর রহমানের অতি গৌরবদীপ্ত বাংলাদেশে পরিণত করি বিশ্বের দরবারে একটি শ্রেষ্ঠতম জাতি হিসেবে জনাব তারেক রহমানের হাত ধরে